সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, গ্রীষ্মের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং আলোকচিত্রী জিএমবি আকাশের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে মুখ ও মুখোশ প্রদর্শনী ৭। সকাল ১১টা থেকে রাত ৮টায় এই সময় প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। পটুয়া নাজির হোসেনের চিত্রকর্ম নিয়ে ধানমন্ডি আলিয়াস প্রসেস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বাঘের দেশে বৈশাখ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত ও বর্তমান ১১ জন শিল্পীর আঁকা ছবি নিয়ে দলীয় চিত্রকলা প্রদর্শনী ২০১৭। প্রদর্শনীতে শিল্পীদের মোট ৫৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২০ এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী ফেস টু ফেস। বিকাল ৫টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত ৮টা ২০ মিনিটে থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। আমি সত্যিই জানি না তুই ইদানিং কাদের সাথে মিশছিস। তোর কথাবার্তার ধরনই চেঞ্জ হয়ে গেছে। কারোর সাথে মিশলে মানুষ চেঞ্জ হয় না। তুমি তো সামিক ভাইয়ের সাথে মেশো। কখনো এই যে আমি কিছু বলেছি তোমাকে? আদর করা আর ভালোবাসা মানে এই না যে তুই মুখে মুখে তর্ক করবি আর বেয়াদবি করবি। বেয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। ভুলে যাস না আমি তোর বড় বোন। আমরা তোকে এভাবে মানুষ করিনি। রাত ৯টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত ৯টা ৪০ মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক জল রং। মেঘলার পরিবারকে তুমি আগে থেকে চিনতে, আমাদেরকে বলনি কেন? বলেছিলাম তো একদিন, এই বিষয়ে আমি কোনো কারোর কাছে কৈফিয়ত দিতে রাজি না। বাবা, এটা কৈফিয়ত না, আমি তোমার কাছ থেকে কোনো কৈফিয়ত চাইনি। এটা আমার জীবনের প্রয়োজন বাবা। আর তোমার ব্যক্তিগত কোনো ইচ্ছের কারণে তুমি তোমার সন্তানদেরকে ধোঁকা দিতে পারো না, ইগনোর করতে পারো না, এটা হয় না বাবা। কারণ তো একটা নিশ্চয়ই ছিল, যার জন্য মেঘলাকে আমি মেনে নিতে পারিনি। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এই সময়ের গান। রাত ১২টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আসছি আলাপচারিতায়। ধানমন্ডি আলিয়াস প্রসেস অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্রী জিএমবি আকাশের আলোকচিত্র প্রদর্শনী আনসিন ইন আওয়ার সাইট। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আলোকচিত্রী জিএমবি আকাশ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি ভালো। এই ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে আপনার একক আলোকচিত্র প্রদর্শনী, যার নাম হচ্ছে আনসিন ইন আওয়ার সাইট, দালিটস ইন বাংলাদেশ। তো এখন পর্যন্ত কেমন চলছে প্রদর্শনী, কি দেখছেন? এক্সিবিশন ওপেনিং এ প্রচুর লোকজন হয়েছে এবং খুবই জরুরি একটা বিষয় নিয়ে এক্সিবিশনটা। বাংলাদেশে প্রায় ৫০ লক্ষেরও বেশি দালিত জনগোষ্ঠী ছড়িয়ে আছে সবগুলি ডিস্ট্রিক্টে, এবং সেই মানুষগুলি দালিত হচ্ছে যারা একেবারেই প্রান্তিক, যারা অবহেলিত, ডিপ্রাইভ, যারা যাদের আমরা অপবিত্র মনে করি অনেক সময়, যাদের সাথে আমরা কথা বলতে অনেক সময় আনইজি ফিল করি, যেমন সুইপার, মুচি, নাপিত, হ্যাঁ, একেবারেই যারা অদৃশ্য মানুষ, সেই মানুষগুলির জীবিকা এবং কাজকে সম্মান দেখানোর জন্যই, স্বীকৃতি দেওয়ার জন্যই এই এক্সিবিশন আয়োজন। এবং প্রচুর লোক হয়েছে প্রথম দিন থেকে, প্রত্যেক দিনে। আচ্ছা, তো কি বলছেন সাধারণ দর্শক যারা আসছেন, কি বলছেন? অনেকেই যে দালিত সম্পর্কে অনেকের কোনো ধারণাই ছিল না আসলে বাংলাদেশে দালিত কারা, বা দালিত যে আছে এবং এই পরিমাণ দালিত যে আছে, এবং তাদের পুরো এক্সিবিশনে 30টি ছবি আছে এখানে, এবং সেই 30টি ছবির মধ্যে তাদের ডেইলি লাইফ থেকে শুরু করে, তাদের ফেস্টিভ্যাল শুরু করে, তাদের সংগ্রাম শুরু করে, তাদের নানা রকমের জীবনযাত্রা তুলে আনার চেষ্টা করেছি আমরা। অল্প দিনের কাজ করা, এটা খুবই স্বল্প পরিসরের কাজ। তারপর আমরা
এত বড় জনগোষ্ঠীর আসলে 30টা ছবির মাধ্যমে তাদের পুরো জীবনটাকে তুলে ধরা কোনোভাবেই সম্ভব না, কিন্তু লোকজন প্রচুর অ্যাপ্রিসিয়েট করছে এবং তারা জানতোই না যে দালিত কারা। এবং আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এই মানুষগুলির দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ করা, যেন এই মানুষগুলিকে আমরা সম্মানের সাথে দেখি, মানুষ ভাবি এবং আমাদের মতো করে আমরা সম্মান করি। কারণ আমি কাজ করতে গিয়ে অনেক জায়গায় দেখেছি এই মানুষগুলির সাথে মানুষ কথা বলে না। আচ্ছা, তো কোন কোন জায়গায় যেতে হয়েছে এই কাজটি করার জন্য? আমি এই পর্যন্ত কাজটা করেছি, কাজটা আমরা কন্টিনিউ করবো আরো, এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে একটা এক্সিবিশন আমরা করব। এই পর্যন্ত কাজ করেছি ঢাকায় বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায়, খুলনায়, যশোরে, এরকম বিভিন্ন শহরে। আচ্ছা, তো যেহেতু একদম কাছে থেকে তাদের জীবনযাত্রাটা দেখার সুযোগ হয়েছে, আপনার কি মনে হয়েছে? আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা আমি একটু জানতে চাইবো। এই মানুষগুলি আসলে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, মৌলিক যে আমাদের ব্যাপারগুলো আছে সেগুলি এই মানুষগুলি পায় না। আমি অনেক জায়গায় গিয়েছি, এই মানুষগুলোর সাথে কেউ কথা বলে না, এরা কোনো রেস্টুরেন্টে গিয়ে পানি চাইলে পানি দেয় না, এরকম আমি দেখেছি। এবং এদের জীবন এবং জীবিকা খুবই মানে স্ট্রাগলিং, খুবই কষ্ট করে এরা থাকে। এডুকেশন বা স্বাস্থ্য সব ধরনের সুবিধা থেকে এরা বঞ্চিত, কিন্তু মানুষগুলি ছিল অসম্ভব ফ্রেন্ডলি। আমি যেখানেই গিয়েছি আমাকে তারা খুব সহজভাবে আপন করে নিয়েছে। ওই জিনিসগুলো আমার জন্য ছিল খুব ইন্সপায়ারিং। কিন্তু ওদের জীবন দেখে, এবং আমি অনেক জায়গায় দেখেছি দালিত কারা কেউ জানেই না, ওরা মাছ ধরছে এবং সেটা দিয়ে জীবিকা নির্বাহ করছে, খুব স্বল্প পরিমাণ ওদের আয়, কাজের কোনো সুযোগ নাই এবং সাংঘাতিক অবহেলিত। এবং সেই মাছগুলি বাজারে নিয়ে গেলে অনেকে কিনতে চায় না, যখন জানে যে ওরা একেবারেই দালিত গোষ্ঠীর মানুষ, বা সুইপার বা জেলে অথবা নাপিত, হ্যাঁ, ওদের মানুষকে একদম আলাদাভাবে দেখে। সেই জিনিসটা কিন্তু খুবই কষ্ট, কারণ ওরা আমাদের মতোই তো মানুষ। সত্যি তাই। ওরা যদি নিয়মিত আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, আমরা কিন্তু মোটে ভালো থাকবো না, এবং সেই জিনিসগুলো আমরা আসলে মনে করি না বা ভুলে যাই। তো এই প্রদর্শনীতে তো 30টি যে কাজ আছে আপনার, আসলে কতদিন কাজ করতে হচ্ছে আপনার? এই এক্সিবিশনটা অ্যাকচুয়ালি আয়োজন করেছেন খ্রিস্টান এইড নামে একটা এনজিও, এবং তাদের প্রজেক্টের ছবিগুলো এটা। মোট 30টা ছবি এখানে আছে, এবং 30টা ছবি করেছি আমি মোট 10 দিন ট্রাভেলিং। এটা খুব অল্প সময়ের কাজ, কিন্তু স্টিল আমি রিয়েলি হ্যাপি যে 10 দিনের মধ্যে আসলে এই আগে বলেছি যে এত বড় বিশাল জনগোষ্ঠীর সুখ দুঃখ, কৃষ্টি কালচার, ফেস্টিভ্যাল, সংগ্রাম নিয়ে আসা সম্ভব না, কিন্তু মোটামুটি আপনি একটা ভালো ধারণা পাবেন। কারণ এই পর্যন্ত যারা এক্সিবিশনে গিয়েছে আমরা সাংঘাতিক পজিটিভ ফিডব্যাক পেয়েছি। কিন্তু কবে থেকে বা কোন সময়টা থেকে আপনার মনে হলো যে এই শ্রেণীকে নিয়ে কাজ করাটা প্রয়োজন? আমি ফটোগ্রাফি করি প্রায় 21 বছর, প্রায় 50টি দেশে গিয়ে আমি কাজ করছি। ইন্টারন্যাশনালি প্রায় 100টা ম্যাগাজিনের সাথে আমি কাজ করি, ন্যাশনাল জিওগ্রাফি থেকে শুরু করে জিও ম্যাগাজিন থেকে শুরু অনেকগুলো ম্যাগাজিন আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছি। এবং আমার কাছে সবসময় আমার জন্য ইম্পর্টেন্ট ছিল যে এই প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করা, কারণ এই মানুষগুলি আমরা সচরাচর সবসময় দেখি, কিন্তু তাদের অবহেলিত এবং তাদের কোনো ভয়েস নেই আসলে। আমি সবসময় বলি যে আমার মন খারাপ লাগলে বা ভালো লাগলে আমি সহজে একটা ফেসবুকে স্টেটমেন্ট দিচ্ছি বা টুইট করছি, শেয়ার করছি, কিন্তু এই মানুষগুলির কোনো ভয়েস নেই আসলে। আমার প্রথম থেকেই স্বপ্ন ছিল যে এই মানুষগুলির ভয়েস হিসাবে নিজেকে দাঁড় করানো। আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে প্রত্যেকদিন একটা গল্প এবং একটা মানুষের ছবি চাই, রিয়েল গল্প। এবং আমি বলি যে এই মানুষগুলি হচ্ছে হিরোস অফ লাইফ। এবং আমার একটা বই বের হতে যাচ্ছে এই বছরেই এই মানুষগুলির গল্প নিয়ে। সেখানে আমার পেজে প্রায় 3 লক্ষ মানুষ ফলো করছে এই মুহূর্তে, এবং সারা পৃথিবী থেকে মানুষ প্রত্যেকদিন হাজার হাজার মেসেজ পায়। এবং মানুষ কিভাবে যে একটা ছবি এবং গল্পের মাধ্যমে মানুষকে যে কত সহজেই ইন্সপায়ার করা সম্ভব এবং মেসেজটি পৌঁছে দেওয়া সম্ভব। এবং ফটো মানে ছবি এবং টেক্সট দুটো সাংঘাতিক শক্তিশালী, সাংঘাতিকভাবে মানুষকে প্রভাবিত করে। আমি প্রত্যেকদিন প্রচুর মেসেজ পাই যে কীভাবে মানুষ ইন্সপায়ার হচ্ছে, তার দৃষ্টিভঙ্গি কীভাবে বদলাচ্ছে। এবং এই এক্সিবিশনের উদ্দেশ্য কিন্তু সেটাই, যে দালিতদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা, এবং সেটা যদি খুব অল্প পরিমাণ হয় তাহলে আমাদের এই এক্সিবিশন সেই সহানুভূতি বা সহমর্মিতার জায়গাটা তৈরি হয়। তো এই এক্সিবিশনটার ওপেনিং ছিল 15 তারিখে। ওপেনিংটার আয়োজনটা কিভাবে সাজানো হয়েছিল সেটা সম্পর্কে যদি একটু খুবই সহজভাবে ওপেনিংটা করা। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর ছিলেন, যে চিফ গেস্ট, এবং আরো দালিত গোষ্ঠী যারা আছেন তারা ছিলেন, এবং খ্রিস্টানের যাদের ছবি তোলা হয়েছে তারাও ছিল এক্সিবিশনে। এবং সেই জায়গাটাই ছিল, এবং তারা এরকম এক্সিবিশন কখনো দেখেনি এর আগে, ফলে তারা দেখেও এক্সিবিশন, তাদের ছবিগুলো এবং এই মানুষ এভাবে ইন্সপায়ার হচ্ছে মানুষ, এবং তাদের সাথে কথা বলছিল গিয়ে। এবং সেই যে জিনিসগুলি ছিল, ওই পরিবর্তনটা ওইখানে আপনি দেখতে পারবেন যে আসলে এতগুলি মানুষ ওই মানুষগুলির সাথে কীভাবে ব্যবহার করছে। এবং এই এক্সিবিশনটার মূল উদ্দেশ্যই ছিল যে মানুষের দৃষ্টিভঙ্গিটা, আমাদের ব্যবহারটা যেন এই মানুষগুলির প্রতি চেঞ্জ হয়। দেশে এবং দেশের বাইরে অনেক জায়গায় এক্সিবিশন করেছেন, তো কোথায় কোথায়, দেশের বাইরে কোথায় কোথায় উল্লেখযোগ্য জায়গাগুলোতে? আমি পৃথিবীর অনেকগুলি দেশে, আসলে বললাম যে 50টা দেশে পর্যন্ত কাজ করেছি আমি। 100টিরও বেশি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছি, এবং কিছু অ্যাওয়ার্ড অনেক
একেবারে ফটো জার্নালিজমের সবচেয়ে সর্বোচ্চ অ্যাওয়ার্ড। আমার রিসেন্টলি আমার গ্রিসের অ্যাথেন্সে, গ্রিসের রাজধানী অ্যাথেন্সে বানাকি মিউজিয়ামে আমার এক্সিবিশন ছিল গ্রিসের রিফিউজি প্রবলেম নিয়ে। এই মেতে আমার কলম্বিয়ার রাজধানী বোগাটা ওদের মিউজিয়াম এক্সিবিশন, এই সামনে জুনে আমার সুইজারল্যান্ডের এক্সিবিশন, এরকম বহু দেশে আমার এক্সিবিশন কিন্তু হচ্ছে। আমার ফটোগ্রাফি দুটো বইয়ে বের হয়েছে এর মধ্যে। কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেই মানুষগুলি, আমি বললাম যে প্রত্যেক দিন প্রচুর মানুষের মেসেজ পাই কীভাবে আমার ছবি এবং গল্প তাদের জীবনকে বদলে দিচ্ছে। কেউ কেউ হয়তো খুব সিম্পল একটা মেসেজ লিখে যে আমি আপনার পেজ ফলো করার আগে আমি আমার মা বাবাকে ওইভাবে সময় দিতাম না বা ওইভাবে সম্মান করতাম না, এই গল্পগুলি আমার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে দিয়েছে। এখন আমি আমার মা বাবার অনেক ছোটো ছোটো কাজ আমি করে দিই। কেউ হয়তো বলেছে আমি ড্রাগ নিতাম এবং ড্রাগ নেওয়ার কারণে আমার ফ্যামিলিতে যে কী পরিমাণ কষ্ট সেটা আমি বুঝতাম না। আপনার কিছু গল্প পড়ে আমি সেই জিনিসগুলো বুঝতে পেরেছি। আমি ট্রাই করছি যে আমি ড্রাগ নিব না, আমি ছেড়ে দেবো, আমি প্রমিস করছি আপনাকে। প্রচুর মানুষ মেসেজ পাঠায় যে আমি বাংলাদেশে অনেক তরুণ আরেকজন জিএমপি আকাশ হতে চায় এবং সেগুলি অনেক ইন্সপায়ারিং। আমি কিন্তু অনেক প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করেছি, আমি সেক্স ওয়ার্কারদের নিয়ে কাজ করেছি দীর্ঘদিন, এখন দালিতদের নিয়ে কাজ করছি, চাইল্ড লেবার নিয়ে কাজ করেছি প্রায় 12 বছর। একটা বিষয় নিয়ে দীর্ঘ সময় কাজ করি এবং শুধু কাজ না, এই মানুষগুলি পরিবর্তনের জন্য নিজে চেষ্টা করি কিছু করার। এই পর্যন্ত নিজেকে পরিবর্তন করাটা আগে প্রয়োজন। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে গত 10 বছরে আমাদের দেশে ফটোগ্রাফির অনেক বড় একটা পরিবর্তন চলে এসেছে, অনেক বেশি পপুলারিটি পেয়েছে এই প্রফেশনটা, অনেকে প্রফেশন হিসেবেও কিন্তু নিচ্ছে। কিন্তু দেশের বাইরে থেকে আমাদের দেশের মধ্যে কি ধরনের পার্থক্য আছে ফটোগ্রাফিতে? বাংলাদেশের ফটোগ্রাফি কিন্তু দারুণ, ফটোগ্রাফার দারুণ কাজ করছে, নতুনরা বা পুরনো যারা আছে। বাংলাদেশের ফটোগ্রাফি ইন্টারন্যাশনালি কাজ করে এবং প্রচুর ফটোগ্রাফার ইন্টারন্যাশনালি কাজ করে। বিদেশে যদি আপনি যান ফটোগ্রাফি ফেস্টিভ্যালগুলিতে এক নামে বাংলাদেশকে মানুষ চিনে, বাংলাদেশের ফটোগ্রাফারদের চিনে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাংঘাতিক একটা ভালো অবস্থা আছি। বাংলাদেশে এই পর্যন্ত ফটোগ্রাফিতে যতগুলি অ্যাওয়ার্ড নিয়ে আসছে, কোনো শিল্প মাধ্যমে এতগুলি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আজ পর্যন্ত বাংলাদেশে আসেনি। সো ফটোগ্রাফি অবশ্যই একটা বিশাল ভূমিকা রাখছে, শুধু জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়েও। আচ্ছা, আপনি যেভাবে কাজ করছেন, যে ডকুমেন্টারি ফটোগ্রাফি করছেন, আমাদের দেশে যেসব ফটোগ্রাফাররা আছে তারা আসলে ডকুমেন্টারি ফটোগ্রাফিতে কতটুকু ইন্টারেস্টেড বা হওয়া উচিত আসলে কতখানি? অনেকেই ডকুমেন্টারি ফটোগ্রাফি করছে। ডকুমেন্টারি ফটোগ্রাফি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা দিয়ে আসলে এই মুহূর্তে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট, কারণ এটাতে আসলে আপনাকে বাঁচতে হবে। সেই বাঁচার জন্য যেই পরিমাণ টাকা দরকার, ডকুমেন্টারি ফটোগ্রাফি একেবারে নিজের প্যাশন থেকে না হলে, ভালোবাসার জায়গা থেকে না হলে, আপনি যদি মনে করেন এটা করে গাড়ি বাড়ি করবেন, দিস ইজ অলমোস্ট ইম্পসিবল। কিন্তু এটা আসলে যারা আমরা ডকুমেন্টারি ফটোগ্রাফিতে আসি, আমি যে বললাম যে আই ওয়ান্ট টু বিকাম ভয়েস, সামাজিক দায়বদ্ধতা জায়গা থেকে, ভয়েসলেস, হ্যাঁ, আমি সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু এই কাজটা করা, কোনো কমফোর্ট জোন না। আর এর কমফোর্টের কাজ না, একটা ফটো জার্নালিস্ট হচ্ছে কাইন্ড অফ কমান্ডো, হ্যাঁ, এবং তাকে জঙ্গল স্মার্ট থেকে শুরু করে ইউ হ্যাভ টু, ইটস ভেরি ডিফিকাল্ট জব, ইটস নট ইজি। খুব গ্ল্যামারাস মনে হয়, কিন্তু যারা ফটোগ্রাফি করছে আমি তাদের শ্রদ্ধা জানাই, যারা দীর্ঘদিন যাবত ফটোগ্রাফি করছে, কারণ এটাতে কন্টিনিউ করাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। সেটাই তো। আপনার শুরুটা কিভাবে হয়েছিল? 21 বছর আগে শুরু করেছিলেন, তখন কি জানতেন যে ডকুমেন্টারি ফটোগ্রাফিকেই বেছে নেবেন? আমি প্রথম থেকে আমার ফটোগ্রাফির মূল ইন্টারেস্টটা ছিল হচ্ছে মানুষ এবং মানুষের গল্প। আচ্ছা। এবং আমি আমার বাবার একটা পুরনো ক্যামেরা পেয়েছিলাম, সেটা দিয়ে আমার ফটোগ্রাফি শুরু। তারপর বিভিন্ন জায়গায় আমি ফটোগ্রাফি এডুকেশন নিয়েছি, দেশে এবং বাইরে। কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল যে মানুষের গল্প, আমি শুধু ছবি তোলা না, কিন্তু আমি সাথে গল্পগুলো লিখি। আমার জন্য শুধু ছবিটাই মানে কমপ্লিট না, সাথে মানুষগুলি গল্পটাই ইম্পর্টেন্ট। এবং যেই মানুষগুলি ছবি তুলছি তাকে কি পরিমাণ সম্মান করছি সেটা আমার কাছে খুব জরুরি। তারা আমার কাছে কখনোই ছবির বিষয়বস্তু না, এবং তাদের ছাড়া আমি একেবারেই আমার কোনো আই হ্যাভ নো এক্সিস্টেন্স উইথাউট দিস পিপল। যাদের আমি ছবি তুলি তাদের ছাড়া আমার কোনো অস্তিত্বই নাই আমি মনে করি। সেই কারণে এবং আমি চেষ্টা করি, আমি আমার একটা ফটোগ্রাফি স্কুল আছে, ফার্স্ট লাইট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি, সেখান থেকে আমাদের যাই আয় হয় সেই পুরো টাকাটা চলে যায় হচ্ছে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে। এই পর্যন্ত 29টা ফ্যামিলিকে আমরা 29টা বিভিন্ন রকমের বিজনেস আমরা তাদের গিফট করেছি, যারা আসলে তাদের কোনো সুযোগ নাই কিন্তু তারা জীবনে পরিবর্তন করতে চায়। তাদের সাথে আমরা কথা বলি কী ধরনের বিজনেস তারা করতে পারবে, সেই বিজনেসটা আমরা শুরু করি, সার্ভে করি বাজার, এবং সেই বিজনেস শুরু করে তাদের দিই আমরা অ্যাজ এ গিফট। ইটস নট এ মাইক্রো ক্রেডিট অর এনিথিং, অ্যাজ এ গিফট। এবং তারপর আমরা 3 মাস থেকে 6 মাস মনিটরিং করি। তো এইরকম এই পর্যন্ত প্রচুর, যেমন বাচ্চাদের পড়ানোর জন্য আমার সোনারগাঁ একটা স্কুল আছে, এখানে 60টা বাচ্চাকে আমরা স্কলারশিপ দিচ্ছি, হ্যাঁ, আমরা বিনামূল্যে এবং তাদের পুরো পড়াশোনার খরচ চালাচ্ছি।
এরকম বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরি বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন রকমের স্কলারশিপ আয়োজন করি, তাদের এডুকেশনের ব্যবস্থা করি, তাদের প্যারেন্টসদের জন্য বিজনেসের ব্যবস্থা করি। আপনি বলছিলেন যে সামাজিক দায়বদ্ধতা জায়গা থেকে আপনি কাজটি করেন, কাকে দেখে আপনি প্রথম অনুপ্রাণিত হয়েছিলেন এই কাজটি করার? আমি আসলে যেই মানুষগুলি ছবি তুলি তারা হচ্ছে আমার ইন্সপিরেশনের মূল জায়গা। এই মানুষগুলি এত খারাপ অবস্থা থাকে, এই মানুষগুলো এত স্ট্রাগল করে, এই মানুষগুলো। এমন কোন ফটোগ্রাফার আছে যাদের ফটোগ্রাফি খুব পছন্দের? আমি জেমস ন্যাকটো একজন ফটোগ্রাফার আছে আমেরিকান, জেমস ন্যাকটো, তার কাজ সাংঘাতিক পছন্দ করি। সালগাদো, তার কাজ আমার সাংঘাতিক পছন্দ। এরকম সারা পৃথিবীর সব ফটোগ্রাফারই আমাকে কোনো না ভাবে, শুধু ফটোগ্রাফারই না, আসলে মুভি, গান, হ্যাঁ, সমস্ত শিল্প মাধ্যমে কিন্তু আমাকে ইন্সপায়ার করে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যেটা বলতে চাচ্ছি, যেই মানুষগুলি ছবি তুলি তারা হচ্ছে আমার মানে ইন্সপিরেশনের মেন জায়গা। এই মানুষগুলো এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটায় বা সময় কাটায় বা জীবন তাদের কাটায়, কিন্তু এই মানুষগুলো কখনো কমপ্লেন করে না। এই মানুষগুলো সারাক্ষণ হাসে। এই জন্য আমি বলি যে হিরোস অফ লাইফ। এই মানুষগুলি আসলে আসল হিরো হচ্ছে মানুষগুলি। এই মানুষগুলি দেখে আমি যখন মন খারাপ হয় আবার এই ছবিগুলো দেখি বা তাদের গল্পগুলো আবার নিজে পড়ি, কিন্তু অনেকবার তখন আবার নিজে শক্ত হয়ে দাঁড়াই যে না, কখনো গিভ আপ করা যাবে না। এমনিভাবে এগিয়ে যান, সবসময় অনেক অনেক শুভকামনা থাকলো। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং শুভ সন্ধ্যার সমস্ত দর্শককেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।